ফাংশনে সবার সামনে অভিজ্ঞান দত্ত ও অখিলেশকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস ও বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজে ফাংশন শেষ হয়ে গেলে তখন অখিলেশ চৌধুরী অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, মিস্টার অভিজ্ঞান দত্ত, এবার আমাদের বাড়িতে চলুন। আমাদের বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে, সেখানেও না হয় থেকে যাবেন, সেখানেও আনন্দ উৎসাহ দিবেন। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, দাঁড়ান, এতটা এতটা তাড়াহুড়ো কিসের? একটা কাজ তো বাকি আছে। এখানে এখানে এত সুন্দর করে পুজো সেলিব্রেশন করলেন, এত কিছু পেলেন, আরও একটা জিনিস তো আপনাদের পাওনা আছে, সেটাও তো পেতে হবে, তাই না? তখন দেখা যায় কম্পাসের কথা শুনে অবাক হয়ে যায় সবাই। ঠিক তখনই জিৎ পুলিশ অফিসারকে নিয়ে ভিতরে ঢুকে আসে। এরপরে বিহান বলতে থাকে, কলেজের ভিতরে তুমি পুলিশ এনেছো কম্পাস? এটা তুমি কেন করলে? এখানে প্রেস মিডিয়া সবাই আছে, তুমি বুঝতে পারছো এখানে কি হতে পারে? তখন কম্পাস বলতে থাকে, এজন্যই তো এনেছি। এখানে এখানে প্রেস আছে বলেই তো এনেছি। প্রেসের সামনেই তো আমি অভিজ্ঞান দত্তর মুখোশ টেনে হিঁচড়ে ছিঁড়ে দেব। আর তা না হলে তো ওনাকে কোনোভাবে আটকানো যাবে না। তা না হলে উনি তো কোনো না কোনো জাল বিছিয়ে বেরিয়ে আসবে। এই সব কিছু দেখে অবাক হয়ে যায় ঋতুজা। এরপরে ঋতুজা বলতে থাকে, কম্পাস, তুই আগে থেকে এগুলো আমাকে জানাসনি কেন? তুই এগুলো করবি, আমাকে জানানো উচিত ছিল তোর। আর অভিজ্ঞান দত্ত অফিসারদের দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কম্পাস, তুমি এটা কি করছো? ওনাকে কেন এনেছো? তুমি কি বোঝাতে চাইছো? আর এসব কী বা বলছো? তখন জিৎ বলতে থাকে, এটা কি আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান ধরে বসে আছেন? তখন কম্পাস বলতে থাকে, জিৎ, তুই ঠিক বলেছিস। আমার মনে হচ্ছে দাদু হয়তো বুঝে না বোঝার ভান ধরে বসে আছে, কারণ উনি যা ধুরন্ধর লোক, ওনার পক্ষে বোঝাটা কোনো ব্যাপারই হবে না। তখন শ্রেষ্ঠা ঋতুজাকে বলতে থাকে, কম্পাস যা করছে করতে দিন, কোনো সমস্যা নেই। আমি ওকে বলেছি ওকে শাস্তি পেতেই হবে। আমি কম্পাসকে বলেছি অভিজ্ঞান দত্তকে যেভাবেই হোক শাস্তি দিতে হবে। এরপরে ঋতুজা বলতে থাকে, আমি এটাতে ওকে সমর্থন করি, কিন্তু তারপরে ও আমাকে জানায়নি, আমাকে জানানো উচিত ছিল। তখন কম্পাস বলতে থাকে, মা, আমি সরি, আমাকে ক্ষমা করে দাও। আমার তোমাকে জানানো উচিত ছিল, আমি মানছি এটা, কিন্তু আমি তোমাকে জানাতে পারিনি। আমি নিজে নিজে সব কিছু করেছি। যদি আমি তোমাকে আগে থেকেই জানাতাম, তবে ওনারা সতর্ক হওয়ার চেষ্টা করতো, আর আমার কাছে যে প্রমাণগুলো আছে সেগুলো ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করতো। তাই আমি আগে থেকে কাউকে জানাইনি। এইজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এসব কিছু দেখে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, কম্পাস, তুমি এসব কি বলছো? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সবটা সবার সামনে ভেঙে বলো, সবটা সবার সামনে বলো, তবেই তো হয়। আমরা তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তখন কম্পাস বলতে থাকে, এভাবে কি আর ছেড়ে দেওয়া যায় বলুন? আমাকে এভাবে পুজোর মধ্যে আটকে রাখা হলো, এভাবে বারবার প্রতিমা নষ্ট করে দেওয়া হলো, প্যান্ডেল নষ্ট করে দেওয়া হলো। কে করলো সেটা নয় বাদই দিলাম, আর আমাকে কেনই বা এখানে সময় লস করে আটকে রাখা হলো সে ব্যাপারে তো সবারই জানা উচিত, তাই না? তখন দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, এর মানেটা কি? তোকে আটকে রাখা হয়েছে মানে? তখন অভিজ্ঞান দত্ত মনে মনে বলতে থাকে, বৌমা, একমাত্র তোমার কারণে এখন সবার সামনে আমাকে হ্যারাস হতে হবে। আমি শুধু এখান থেকে একবার বেরোতে পারলে তোমাকে তোমাকে মজা দেখাচ্ছি, তোমাকে বোঝাচ্ছি কম্পাসের সঙ্গে হাত মেলানোর কী ফল। এরপরে কম্পাস বলতে থাকে, আমাদের আমাদের কলেজের সামনে যে গ্যাস লিকটা হয়েছিল সেটা আর কারো ফ্যাক্টরি নয়, ওটা হচ্ছে অভিজ্ঞান দত্তের ফ্যাক্টরি। আর সেই ফ্যাক্টরিতে অনেক অবৈধ জিনিসপত্র, তারপরে ইলিগাল অনেক মেডিসিন, অনেক কিছু তৈরি হয়। আর সেগুলো লিগাল স্টিকার মেরে বাজারে সেল দেওয়া হয়। আর সেগুলো থেকেই গ্যাস লিক করেছিল, আর এতগুলো মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এটার জন্য অনেকের প্রাণ সংশয়ও হতে পারত, মা। এজন্যই আমি ব্যাপারটা গায়ে লাগিয়েছি। তা না হলে ভবিষ্যতে এমন এমন অবস্থা হবে, তখন আর কেউ বাঁচবে না, তখন সবাই মরে যাবে। এবার তো শুধুমাত্র অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তখন বাঁচানোটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তখন কম্পাসকে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কম্পাস,
তুমি কিন্তু ভুল করছো। সবার সামনে আমাকে এভাবে অপমান করে তুমি কিন্তু একদম ঠিক করছো না। এজন্য তোমাকে পস্তাতে হবে। তখন ঋতুজা বলতে থাকে, আপনার তো সাহস কম নয়। আপনি আমার সামনে আমার বৌমাকে থ্রেট করছেন। আপনি একটা অপরাধ করেছেন। তার জন্য নিজেকে শুধরানোর চেষ্টা করুন। আপনি কেন এভাবে ট্রিট করছেন ওকে? তখন বিহান বলতে থাকে, মা তো ঠিকই বলছে। আপনি কেন ওকে ট্রিট করছেন? ভুলে যাবেন না যে কম্পাস বিহান চৌধুরীর ওয়াইফ। তাই বিহান চৌধুরী থাকতে বিহান চৌধুরীর ওয়াইফকে কেউ দু কথা বলে এখান থেকে যেতে পারবে না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনারা নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ করুন। এবার আমাকে বলতে দিন। এরপরে কম্পাস বলতে শুরু করে যে অভিজ্ঞান দত্তই সেই কোম্পানিগুলোর মালিক, আর সেখানে অবৈধ ওষুধ বানিয়ে সেগুলো বৈধ হিসেবে বাজারে সেল দেয়, আর সেগুলো খেয়ে অনেক জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এটা নিয়ে ওনারা কিছুতেই ওদের মাথা ব্যথা নেই। ওরা শুধু নিজেদের টাকা কামাতে পারলেই ব্যস্ত। তখন দেখা যায় এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মিডিয়ার লোকজন সবাই এই কথাগুলো লিখতে শুরু করে আর ক্যামেরা বন্দি করতে শুরু করে আর বলতে থাকে, এবার নিউজটা খুব ভালো হবে। অভিজ্ঞান দত্ত এত ভালো মুখোশ পরে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, সেটা কখনোই জানা যেত না। কখনোই বোঝা যেত না যদি ওনার বৌমা ওনার বিপক্ষে না থাকতেন। ওনার বৌমা ন্যায়ের পথে যদি না লড়তেন তবে কিছুতেই ওনাকে আটকানো যেত না। আর ওনার বৌমাকেও অনেক টর্চার করা হয়েছে, এটা আমরা খুব আগে থেকেই জানতাম। কিন্তু আমরা শুধুমাত্র প্রমাণের অভাবে কখনো কথা বলিনি। এরপরে দেখা যায় এই সব কিছু দেখে ভয় পেতে থাকে অভিজ্ঞান দত্ত। তখন শ্রেষ্ঠা বলতে থাকে, কি হলো বাবা, কাঁপছেন কেন? আপনাকে তো আমি আগে থেকেই সাবধান করেছিলাম যে নিজেকে শুধরে নিন। আর কম্পাস আপনাকে অবশ্যই শাস্তি দেবে। যদি নিজেকে আগে থেকে শুধরে নিতেন তবে হয়তো আপনার শাস্তিটা একটু কমতো। কিন্তু আপনি যা বার বেড়েছেন এটার জন্য। আপনি তো একজন উকিল, আপনি তো বুঝবেন শাস্তিটা কীরকম হতে পারে। আমাকে বলে বোঝাতে হবে না। আর আপনি নিজেরটা যদি নিজে না বুঝেন তবে আমার আর করার কিছুই থাকবে না। এরপরে মোনালিসা সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে আর বলতে থাকে যে এটা কি করে হতে পারে? দাদুকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তবে কি করে আমি দাদুর কথা মতো কাজ করব? দাদু আমাকে বিহানকে কি করে এনে দেবে? তখন দেখা যায় মাহি বলতে থাকে, মোনালি তুমি এতটা চিন্তা করো না। তোমার দাদুকে কেউ নিয়ে যেতে পারবে না। তোমার দাদু যা একটা উকিল, ওনাকে কেউ নিয়ে যাবে তাদের কোনো সাহস আছে নাকি? ওনাকে এদিক দিয়ে নিয়ে যাবে, উনি তো ওই দিক দিয়ে আবার ফিরে আসবে নিজের বাড়িতে। ওনাকে কোন জেলে আটকে রাখা যাবে? যে জেলে নিয়ে গিয়ে ওনাকে আটকে রাখবে? কিছুতেই পারবে না। তুমি টেনশন করো না। তখন দেখা যায় এই কথাটা শুনে মোনালিসা বলতে থাকে, মাহি তুমি সত্যি বলছো? দাদু ঠিক থাকবে? দাদুকে কেউ নিয়ে যেতে পারবে না? তখন দেখা যায় তখন মাহি বলতে থাকে, হ্যাঁ মোনাদি, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার দাদুর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমার দাদু নিজেই অবশ্যই বেরিয়ে আসবে। আর তোমাকে সে হেল্প করবে। তোমাকে ছোটদার সঙ্গে বিয়ে দেবে। নিজ দায়িত্বে ছোটদার সঙ্গে তোমাকে বিয়ে দেবে। তুমি এতটা ভেঙে পড়ছো কেন? আর এতটা টেনশনই বা করছো কেন? এতটা টেনশন করলে তোমার তো আবার শরীর খারাপ করবে। তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। এখন শুধু দাদুকে সাপোর্ট করার জন্য আমাকে একটা প্ল্যান করতে হবে। আর দাদুকে কি করে এইসব ঝামেলা থেকে বের করা যায় সে ব্যাপারটাও আমাকে দেখতে হবে। অখিলেশ আঙ্কেল ও মুক্তি মাসির সঙ্গে কথা বলে সবটা জানতে হবে। তখন মাহি বলতে থাকে, আমার যেটা মনে হচ্ছে এখানে মুক্তি মাসি ও জেঠুমনি দুজনেই হয়তো ফেঁসে যাবে। ওনাদেরও তোমার দাদুর সঙ্গে জেলে যেতে হতে পারে। আমাদের তিনজনকে যা করার করতে হবে। যেটা করার সেটাই আমাদের তিনজনকে একসঙ্গে মাথা খাটিয়ে করতে হবে। আর তা না হলে এখন কারোর ডিসকাস নেওয়ার সময় নেই। আর কারোর ডিসকাস নিতে গেলে নিজেদেরই ঝামেলা বাড়বে, বই কমবে না। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, তুমি ঠিক বলেছ মাহি, কিন্তু আমি আমার দাদুকে কিছুতেই জেলে যেতে দেব না। এদিকে দেখা যায় কম্পাস অফিসারদের বলতে থাকে, অফিসার আমি সকল প্রমাণ আপনাকে পেস্ট করে দিয়েছি আগেই। আপনি ওনাকে নিয়ে গেলে খুশি হতাম। আর প্রমাণগুলো একদম সাবধানে রাখবেন। মনে রাখবেন প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করলে কিন্তু বিপদ হয়ে যাবে।